আর আমি ছোটবেলা থেকে নিজেকে আসলে একজন মেয়ে মানুষ না, একজন মানুষ হিসেবে কল্পনা করতে বেশি দ্যাটস ভালোবাসতাম। গ্রেট। পরিবার ও সমাজ থেকে আপনি কি ধরনের সমর্থন বা বাধার মুখে পড়েছিলেন? এটা যদি জানতে চাই। এবং তখনকার দিনে অর্থাৎ ২০০২ সালে ১ম দিনের অনুভূতিটা তো একেবারেই অন্যরকম ছিল। কারণ আমি যখন ১ম ২০০৪ সালে আসলে একজন শিক্ষক হতে হলে আমাকে ১ম এ একজন অভিভাবক হতে হবে। তো এবং ওর হাতে প্রায় সময় দেখতাম যে পেঁয়াজ রসুনের গন্ধ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "আসলে তোমার হাতে পেঁয়াজ রসুনের গন্ধটা কেন?" তখন আমি দেখতাম যে আমাদের স্কুল থেকে যে টিফিনটা দেয়া হতো, সেই টিফিনটাকেই সে ফাঁকা টিফিন বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে, "ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে।" কেন? আমরা জীবনে যা কিছু অর্জন করি তার পিছনে কারো না কারো অদৃশ্য হাত থাকে। মা আমাদের জীবন দেন আর শিক্ষিকা আমাদের সেই জীবনকে অর্থপূর্ণ করে তোলেন। আমাদের আজকের এই হিডেন স্টোরিজের আজকের পর্বে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি শুধুমাত্র শ্রেণীকক্ষে আমাদের অঙ্ক কিংবা ইতিহাস শেখাননি, শিখিয়েছেন আমাদের জীবনকে ভালোবাসতে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্য হিডেন স্টোরিজ পডকাস্টের আরেকটি পর্বে, যেখানে সাথেই আছি আমি রেজওয়ানা ইসলাম রিমি এবং আমাদের সাথেই আছেন মাফরুহা হক লাকি ম্যাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, দেরি না করে আমরা আমাদের গল্পেই চলে যাচ্ছি। তো যদি জানতে চাই যে আপনার ছোটবেলাটা কেমন ছিল? আসলে ছোটবেলার কথা বলতে গেলে আমি আ ৪ ভাই-বোনের মধ্যে অত্যন্ত দুরন্ত স্বভাবের ছিলাম। আচ্ছা। মানে যেটা আমার মায়ের জন্য ছিল একটা অন্যরকম একটা চাপ। মানে পাড়া আমাদের যেহেতু আমার জন্ম রংপুরে, আমি বড় হয়েছি রংপুরে। আমার বাবার বাসা হচ্ছে মুন্সিপাড়া। আর তখনকার দিনে আসলে মুন্সিপাড়া ছিল হচ্ছে কখন কোথায় মারামারি হবে, কি হবে কেউ বলতে পারে না। তো এতে দেখা যেত যে আমার বড় ভাই থাকা সত্ত্বেও কোথাও মারামারি হলে আমার মা ১ম এ আমাকে খুঁজে বেড়াতো। কারণ আসলে আমি ওখানেই কোথাও না কোথাও লুকিয়ে থাকতাম এবং এটা দেখার জন্য মানে সংবাদ সংগ্রহ করার মতো। তাই আমাকে নাম দেওয়া হয়েছিল বিবিসি ওয়ার্ল্ড। ওয়াও! আমার একটা নাম ছিল আরকি বিবিসি ওয়ার্ল্ড। মানে পাড়ায় কোথায় কি হচ্ছে আমাকে বললেই সেটার খবর পাওয়া যেত। তো আচ্ছা, এতটাই দুরন্ত ছিলাম আমি আসলে। বেশ ভালো। যদি জানতে চাই ছোটবেলায় আপনি কেমন ছাত্রী ছিলেন? তো আসলে ছাত্রী কেমন ছিলাম এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আ খুব ভালো যে ছিলাম তা না, মাঝারি গোছের। আমার কাছে সবসময় মনে হতো যে পড়াশোনা কেন করতে হবে? না করলে কি হয় না? মানে এমন একটা ভাব ছিল। কিন্তু এখন এসে মনে হয় যে না আসলে তখন যদি একটু গুরুত্ব দিতাম আমার মনে হয় যে আরো ভালো করতে পারতাম। তো ছিলাম মোটামুটি একটা ইয়ে ছিল। তবে আমার সবচেয়ে মজার যে বিষয়টা ছিল যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা মজার ইতিহাস আছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু পড়াশোনা একটু কম করতাম এবং আমার ঘুমের প্রতি ঝোঁকটা বেশি ছিল। তো আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট নিতে আমার বাবা আমার স্কুলে যায়। স্কুলে গিয়ে যখন আমার রোলটা স্যার বলেন যে ফার্স্ট ডিভিশন তখন আমাদের সময়ে 96 এ আ পাসের হার ছিল ৬৪.৫। এটা অনেক হ্যাঁ, কম। তখন আমি ফার্স্ট ডিভিশনে যখন পাস করি তো আমার বাবা এটা শুনে ১ম এ বিশ্বাস করেনি। বলে যে, "অসম্ভব এটা হতে পারে পড়াশোনাই না। সে তো পড়াশোনাই করে না। কি করে ফার্স্ট ডিভিশন পেতে পারে?" তো সে বিশ্বাস করেনি। তারপর আবার আমার স্যারকে জিজ্ঞাসা করে যে, "আপনি রোলটা কি ঠিক বললেন?" স্যার বলছে, "হ্যাঁ, ঠিকই আছে।" যাই হোক বাসায় চলে আসলো। ঠিক যখন এইচএসসি পরীক্ষা দিলাম ৯৮ সালে তখন আমাদের পাসের হার ছিল ২১ দশমিক মানে ২১% আরকি। তখন সেই সময়েও আমি এত বেশি মানে পড়াশোনার প্রতি মানে উদাসীন ছিলাম যে কেউ ভাবেনি যে আমি পাস করব। এবং আমিও বেশ ভয়ে ছিলাম। আমি তখন রেজাল্টের আগেই চলে যাই আমার খালার বাসায় ঢাকায়। মানে এই আমি যেন স্কিপ সিচুয়েশন করতে টাকে পারি। হ্যাঁ, এড়ানোর জন্য। আচ্ছা। তখন আমার ভাই এবং আমার ভাইয়ের এক বন্ধু আমার রেজাল্ট নিতে বেগম রোকেয়া কলেজে যায়। তখন যাওয়ার পরে যে ঘটনাটা হয় যে তারাও সেখানে ১ম এ বিশ্বাস করতে পারছিল না যে এই ২১% পাশেও আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। এবং তারা যখন ১ম এ বিশ্বাস হয়নি নিজের কানকে বিশ্বাস না করে তারা আবার যে রেজাল্ট লিস্টটা ছিল তারা আবার সেখানে চেক করে তো দেখে যে না ঠিকই আছে। তো এই ছিল আসলে আমার জীবনের মানে পড়াশোনার আমি খুব ভালো গোছের ছাত্রী ছিলাম না। তবে ক্লাসে খুব মনোযোগী ছিলাম বোধহয় হয়তোবা এতদূর আসতে পেরেছি আরকি। এটাই আচ্ছা, হচ্ছে সবচেয়ে এরকম বড় জিনিস। দুরন্তপনার মধ্যেও যদি জিজ্ঞেস করি যে আপনার স্কুল কলেজ জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জটা কি ছিল?
আমার স্কুল কলেজ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলতে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি আসলে ছোটবেলা থেকে খুব বেশি স্বাধীনতা প্রিয়। আমার মনে হয় যে আমাকে কেউ কোনো বিষয়ে বাধা দিক এটা আমার কাছে কখনোই ভালো লাগতো না। আর আমি ছোটবেলা থেকে নিজেকে আসলে একজন মেয়ে মানুষ না, একজন মানুষ হিসেবে কল্পনা করতে বেশি দ্যাটস ভালোবাসতাম। গ্রেট। হ্যাঁ, এটা আমার একটা ছোটবেলা থেকে আমার মধ্যে একটা টেনডেন্সি ছিল। তো এটাতে দেখা যেত যে আসলে আ পড়াশোনার বাধা বলতে যেমন আমাদেরকে বাধ্য করে পড়ানো হতো গভর্নমেন্ট গার্লসে। পড়তেই হবে বাধ্য। কেন? আমি ছেলেদের সঙ্গে কেন পড়তে পারব না? এটা আমার একটা মাথায় কাজ করত। এবং আমি আমার খেলাধুলার সঙ্গী সাথীদের মধ্যে কিন্তু আমি মেয়েদের সাথে কম মিশতাম। আমার ছেলে বন্ধুই ছিল সবচেয়ে বেশি। আমার কাছে মনে হতো যে একটা মেয়ের থেকে একটা ছেলে মনে হয় বেশি ভালো বন্ধু। কারণ আমি তো ওই যে বললাম যে আমার মধ্যে একটা কাজ করত যে আমি মেয়ে মানুষ না। আমি একজন মানুষ হিসেবে বড় হতে চাই। তো এইটা সবসময় আমি আসলে সামাজিকভাবে বা যেভাবেই হোক না কেন, যখনই আমাকে কেউ যদি কোথাও বলে যে মেয়ে মানুষ, আমি এই জিনিসটাকে এখনো নিতে পারি না। আমার কাছে মনে হয় যে না, মেয়ে মানুষ না, আমি একজন মানুষ। আচ্ছা, এরকম পজিটিভিটি ক্যারি করা খুব দরকার এ যুগে এসে। আমি যেটা মনে করি অব আমার জায়গা থেকেও। তো অবশ্যই। এর মধ্য থেকেও এমন কোনো সময় এসেছিল কি যখন আপনার মনে হয়েছিল যে আমি পারব না বা এরকম কিছু? হ্যাঁ, এটা হয়েছিল একটা সময় যখন আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ের পরে আমার ২ টা সন্তান, তখন আমার মানে আমি যখন বিএড পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার চাকরি, তারপরে সন্তান, সংসার সবকিছু মিলে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় বিএড কমপ্লিট করতে পারব না। কিন্তু তখন আমাকে যে সবচেয়ে বেশি সাপোর্ট যেই মানুষটা দিলেন তিনি হচ্ছেন আমার শ্বশুর। এবং তারপরে আমার স্বামী তো ছিলেনই। আসলে এই ২ জন মানুষের সাপোর্ট ছিল বলেই আমি আসলে ওই সময়টা মনে হলো যে না, আমার দ্বারা সম্ভব। এবং আমি তখন ২ সন্তান সহ চাকরি করা অবস্থাতেই বিএড এ ফার্স্ট ক্লাস পাই এবং আমার শ্বশুরের এটা অনেক বড় একটা অবদান আমার জন্য। যে উনি আসলে এত বড় সাপোর্টটা আমাকে দিয়েছেন যে আসলে এটা আসলে একটা ছেলের বউ হিসেবে অনেকেই হয়তো পায় না। এটা অনেক বড় একটা অর্জন ছিল আমার জন্য। আমি আসলে ওই প্রশ্নই করতে যাচ্ছিলাম যে আপনাকে এতটা শক্তি বা সাপোর্টটা কে দিয়েছেন? হ্যাঁ। তো আমরা উত্তর অলরেডি না পেয়ে আমার হ্যাঁ, এটা আরেকটা হ্যাঁ। ব্যাপার হচ্ছে যে আমি একজন চাকরিজীবী মা, আমি একজন চাকরিজীবী নারী। সেদিক থেকে আসলে আমাদের সমাজ ব্যবস্থায় যেটা হয় যে আসলে একজন চাকরিজীবী নারীকে যদি পরিবার থেকে তাকে সাপোর্ট দেয়া না হয়, সে কিন্তু সামনের চমকটা দিকে খুব চলার কঠিন। পথটা কঠিন হয়ে যায়। সেদিক দিয়ে আমার পরিবার যেমন আমাকে সহায়তা করেছে এবং আমার সবচেয়ে সাপোর্টের মানুষটা হচ্ছে আমার জীবনসঙ্গী। সে আমার প্রতিনিয়ত বন্ধুর মতো আমার পাশে আছে এবং সবসময় সে আমাকে অনুপ্রেরণা দেয় এবং বলে, "তুমি কেন পারবা না?" সে এখনো আমাকে এই বয়সে এসেও আমি এমএড কমপ্লিট করলাম। এখন সে আমাকে বলছে, "তুমি এমফিল করো। এমফিল করে ডক্টরেট করার চিন্তাভাবনা করো।" বাহ! তো এটা সবাই আসলে পেয়ে ওঠে না। এটা তার মানে আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া। হয়তো জীবনে কোথাও কোনো ভালো কাজ করেছিলাম বোধহয় এমন একটা জীবনসঙ্গী আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আ পরিবার ও সমাজ থেকে আপনি কি ধরনের সমর্থন বা বাধার মুখে পড়েছিলেন? এটা যদি জানতে চাই। আমরা এতক্ষণ শুনলাম সাপোর্টের দিকটা, তো এখন আমরা চাচ্ছি যে বাধার দিকটা একটু শুনি। পরিবার থেকে তো অবশ্যই আর মানে আমার বাবা ছিলেন ভীষণ রাগী মানুষ। উনি আসলে আমাদের প্রতিবন্ধকতা বলতে কিন্তু আমাদের জীবনে ১ম প্রতিবন্ধকতায় আমার জীবনের ১ম প্রতিবন্ধকতা হচ্ছে আমার বাবা। কারণ আচ্ছা। আমার বাবা আ কখনোই চাইতেন না যে মেয়েরা খুব স্বাধীনভাবে ঘুরে বেড়াক। মেয়েদের স্বাধীনতা তো উনি অতটা পছন্দ করতেন না। তারপরে হচ্ছে আ সবকিছু মিলে মানে উনার একটা নিষেধ একটা কাজ করত সবসময়। কিন্তু এই দিকটাতে আবার আমরা আমাদের মায়ের যে সাপোর্টটা পেয়ে এই পর্যন্ত এসছি, এটা আমার মায়ের অনেক বড় অবদান। আমার মা অনেক সময় হয়তো যা অনেকেই জানে, সবাই জানে যে আমি রেড ক্রিসেন্ট করতাম, গার্লস গাইড করতাম। তো অনেক প্রোগ্রামে আমাকে অনেক জায়গায় যেতে হতো। তো আমার মা তখন যেহেতু আমার বাবা অনেক রাগী মানুষ ছিলেন, তো সেক্ষেত্রে আমার মা আবার এটাকে বেশ আরকি একটু গোপন করেই বলতেন যে, হয়তো আমি আমার নানার বাসায় আছি বা অন্য কিছু। তো এভাবে করে আসলে আমার মায়ের সাপোর্টটাও আমাকে এই পথে অগ্রসর হওয়া অনেক আচ্ছা। বড় একটা অনুপ্রেরণা আমার মা। মায়ের অবদান তো মাই। হ্যাঁ। আচ্ছা, শিক্ষক হওয়ার সিদ্ধান্ত কখন এবং কেন নিয়েছিলেন? এটা যদি আমরা বলি যে আমরা জানতেই চাই। শিক্ষক হওয়ার সিদ্ধান্তটা আমার আসে আমি যখন কারমাইকেলে যখন বাংলায় অনার্স পড়তে যাই, তখন আমার শিক্ষিকা ছিলেন শাহনারা বেগম। আচ্ছা। শাহানা ম্যাডাম এমন সুন্দর করে পড়াতেন, আমি যেন উনার পড়ায় যেন মুগ্ধ হয়ে যেতাম। মনে হতো যে আমি যদি এরকম কখনো শিক্ষক হই, ঠিক উনার মতো করেই পড়াবো। যেন মানে শিক্ষার্থীরা যেন মনে যে মন্ত্রমুগ্ধের মতো যেন চেয়ে থাকে। তো সেই তখন থেকে আমার মনে হতো যে হ্যাঁ, আমি শিক্ষক হব, একজন বাংলার শিক্ষক হব। তো এইটাই আমার আসলে
আর ছোটবেলা থেকেও চাওয়া ছিল যে এমন একটা আ কর্মজীবনে আমি প্রবেশ করব, যেখানে আমি নিজেকে তুলে ধরতে পারব। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটাই আমার সঠিক পথ। আসলে আমারও তাই মনে হয় যে শিক্ষক এমন একটা পেশা যেখান থেকে আপনি প্রত্যেকটা পেশাকে লিড করতে পারবেন বা হ্যাঁ, আসলে সম্ভবও। অবশ্যই। আ আপনার ১ম চাকরি পাওয়ার দিনের অনুভূতিটা কেমন ছিল? সে তো এক মজার ইতিহাস। আমি ১ম এ আসলে শিক্ষকতায় আসিনি। আমি শিক্ষকতার ১ম চাকরির যে অনুভূতিটা সেটা হচ্ছে যে আমি ২০০৩ সালে আমার চাচাতো বোন এবং ফুপু ওরা আমাকে সাপোর্ট হিসেবে নিয়ে গেল হচ্ছে রংপুর কুড়িগ্রাম পল্লী বিদ্যুতে। আচ্ছা। ওরা চাকরি করবে, আমি শুধু তাদের সাপোর্ট হিসেবে তাদের সাথে পরীক্ষা দিব। তো সেখানে আমাদের অ অ অবরোধ ছিল। অবরোধ অনেক কিছু মানে বাধা অতিক্রম করে আমরা সেখানে গেলাম। ০.৫ ঘন্টা পরে পরীক্ষার হলে ঢুকলাম। তো গিয়ে দেখি ১ম যে বাগধারাটা পরীক্ষায় ছিল সেটা ছিল হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। আচ্ছা। তো আমি একদম খাতায় লিখেও ফেললাম যে ০.৫ ঘন্টা পরে পরীক্ষার হলে ঢুকে মনে হচ্ছে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এবং আমি আমার মতো করে লিখে গেলাম। তো এটা ছিল আসলে স্টুডেন্ট লাইফ এর ১ম ইয়ে এবং আমি ভাবি নাই যে আমার চাকরিটা হয়ে যাবে। তো যখন রেজাল্ট হলো দুপুরবেলা দেখলাম যে ২য় যে নামটা আমারই। মাশাআল্লাহ। এবং তখনকার দিনে অর্থাৎ ২০০২ সালে ৳৫,০০০ চাকরি এবং তখন আমি কেবল অনার্স 2nd ইয়ারে পড়ি। মানে এটা একটা অনেক বড় বিশাল একটা পাওয়া, পাওয়া, বিশাল বিশাল পাওয়া। পাওয়া। তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি মনে হয় যেন মাটি থেকে ৪ ইঞ্চি উপর দিয়ে উড়ে বেড়াচ্ছি। এরকম একটা অবস্থা ছিল আমার। আর শিক্ষকতায় আসা হচ্ছে আমার ২০০৪ সালে। আচ্ছা। তো ১ম যেদিন ক্লাস নিয়েছিলেন সেই দিনের অনুভূতিটা কেমন ছিল? ১ম দিনের অনুভূতিটা তো একেবারেই অন্যরকম ছিল। কারণ আমি যখন ১ম ৪ সালে যখন মাহিগঞ্জে বড়দরগাহাট হাই স্কুলে ১ম যাই ক্লাস নিতে, তারা ছিল হচ্ছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী। আর তখনও আমি মাস্টার্সের শিক্ষার্থী। তখন আমার মনে হচ্ছিল যে আমি নিজেই একজন শিক্ষার্থী। আবার সামনে যে পড়াবো যারা বসে আছে, আমি কি তাদেরকে কতটুকু দিতে পারবো? কিন্তু একটা ভিতরে ভয়ও কাজ করছিল এবং তখন মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে। ১ম এ তাদের সাথে গল্প করব, তারপরে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করব, তারপরে পড়াবো। এবং আমি আসলে সেটাই করি। একটু নার্ভাসনেস ছিল ভিতরে কিন্তু তারপরেও আমি চেষ্টা করে হ্যাঁ, মানিয়ে নিয়ে এ পর্যন্ত চলে এসেছি। আ শিক্ষকতা আপনাকে মানুষ হিসাবে সবচেয়ে বড় কোন শিক্ষা দিয়েছে? শিক্ষকতা আমাকে যে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মানবিকতার শিক্ষা। একজন শিক্ষক সবসময় মানে সবচেয়ে ১ম এ একজন শিক্ষক হচ্ছে একজন মা বা বাবা বা অভিভাবক। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় আচ্ছা। শিক্ষা যে আসলে একজন শিক্ষক হতে হলে আমাকে ১ম এ একজন অভিভাবক হতে হবে। তারপরেই আমি শিক্ষক। এবং বিনয়ী অভিভাবক। বিনয়ী হতে হবে এবং আমাকে ভাবতে হবে আমার সামনে যে শিক্ষার্থীটা বসে আছে তার সমস্ত ভবিষ্যৎটার দায়িত্বটাই যেন আমার উপরে। আমার তার ভবিষ্যৎটাকে ভেবে আমাকে তাকে তুলে আনার চেষ্টা করতে হবে। এটা আমাকে সবসময় আমাকে ভাবতে হবে। আচ্ছা। আ শিক্ষক হিসাবে আপনার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত বা শিক্ষক হিসেবে থাকে না যে হুটহাট আমরা এমন কিছু ফেস করছি যে আমাদের কষ্ট দিয়ে দিল। তো এরকম কোনো মুহূর্ত আপনার আছে কিনা বা যদি জানতে চাই সেটা? আছে যেমন হচ্ছে যে আমাদের শিক্ষকতা জীবনে আমাদের আ কিছু মুহূর্ত থাকে। আসলে এগুলো আমরা কারো সঙ্গে শেয়ার করতে পারি না। আমি যখন রংপুর উচ্চ বিদ্যালয়ে চাকরি করি, তখন আমার কয়েকজন শিক্ষার্থী ছিল যারা এমন একটা পরিবার থেকে আসতো যে মানে তারা কখনো ওই জিনিসটা শেয়ার করতে পারত না। তো ইসলাম নামে আমার এক ছাত্র ছিল। ও একটু দেরি করে প্রতিদিন আসতো। আমি ওকে বললাম যে, "তুমি কেন দেরি করে আসো?" তো এবং ওর হাতে প্রায় সময় দেখতাম যে পেঁয়াজ রসুনের গন্ধ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "আসলে তোমার হাতে পেঁয়াজ রসুনের গন্ধটা কেন?" ও ১ম এ বলতে চায়নি। তারপরে বলল যে, ম্যাডাম আমি মানে পুলিশের যে বাবুর্চিখানা আছে সেখানে আমি সবজি পেঁয়াজ কাটার কাজ করি। এবং আমি বললাম যে, "এখানে কাজ করার কারণ?" এখানে কাজ করার কারণটা হচ্ছে ওই পুলিশ সদস্যরা তাকে অভয় দিয়েছিল যে তাদের সাথে থাকলে শুধুমাত্র এসএসসি পাস করলেই তার একটা চাকরি হবে। শুধুমাত্র একটা চাকরির জন্য সে সবকিছু ত্যাগ করে বা যেহেতু তার বাবা ছিল না, সে সেখানে মানে কাজ করত এবং পরবর্তীতে তার বয়স ২ বছর আমরা এসএসসিতে বাড়িয়ে দিয়ে তার চাকরির পথটাকে সুগম করে দিয়েছিলাম এবং এভাবে করে এরকম অনেক শিক্ষার্থী ছিল যারা বাড়ি থেকে না খেয়ে আসতো। আমার একটা শিক্ষার্থী ছিল আ খ্রিস্টান ছিল ও। ও প্রায় টাইমই দেখতাম ফাঁকা টিফিন বক্স নিয়ে আসতো।
কিন্তু ফাঁকা টিফিন বক্সটা নিয়ে এসে আমি এটা জানতাম না যে এটা ফাঁকা। যেহেতু আমি ক্লাসে একটা নিয়ম করে দিয়েছিলাম সবাই টিফিন বক্স নিয়ে আসবে। মানে কেউ বাহিরের খাবার খাবে না। তো তখন দেখতাম ও প্রায় টাইমে টিফিন বক্স নিয়ে এসে আমাদের পেছনের একটা বিল্ডিং ছিল ওখানে গিয়ে একা বসে থেকে মানে বক্সটা খুলতো কিন্তু আসলে এর ভিতরে কি ছিল কখনো কেউ জানতে পারত না। আমি কেন যেন একদিন আমার কাছে মনে হলো যে আমি দেখে আসি তো কি করছে এখানে একা বসে থেকে। ও টিফিন টাইমে কারো সঙ্গে ওই বিষয়টা ইয়ে করত না। তখন আমি দেখতাম যে আমাদের স্কুল থেকে যে টিফিনটা দেয়া হতো, সেই টিফিনটাকেই সে ফাঁকা টিফিন বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে সবার সঙ্গে ইয়ে করে ওই টিফিনটাই খেত। কিন্তু তার আসলে টিফিন বক্সটা থাকতো ফাঁকা। প্রিটেন্ড করার ট্রাই করতো যে হ্যাঁ, নিয়ে বাসা থেকে খাবার নিয়ে আসে। আসলে মানে আমাদের একটু ছোট বয়সটাতে ওই ব্যাপারটাই আমাদের কাছে সবচেয়ে অনেক বড়। বড় হয়ে তারপর থেকে আমি যখনই এই জিনিসটা আমার চোখে পড়ল, তখন থেকে আমি মানে টিফিনের পরিমাণটাও স্যারদেরকে বলে একটু বাড়ানোর চেষ্টা করলাম এবং আমি চেষ্টা করতাম যে কোন বাচ্চাটা বাসা থেকে না খেয়ে আসছে বা এটা খোঁজ নেওয়ার চেষ্টা করতাম আমি একটু। আচ্ছা। এবং চেষ্টা করতাম যে আমার সাধ্যমত যে তাদের কতটুকু আমি সাহায্য করতে পারি। আচ্ছা, শিক্ষকরা অনেক সময় নীরবে অনেক কষ্ট সহ্য করেন। তো এমন কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতেন আপনি বা করতে চান কিনা? আমার জীবনে আসলে এরকম খুব কম। মানে এরকম কষ্ট সহ্য করার মতো তেমন কিছু আমি আসলে এখনো আমার জীবনে আসেনি। ফেস করতে হয়। ফেস করতে হয়নি আলহামদুলিল্লাহ, আমাকে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কারণ আমি আসলে এখন পর্যন্ত যা পেয়েছি এটা আমার জন্য অনেক, অনেক বড় পাওয়া। কারণ আমি ২০০৫ সালে রংপুর উচ্চ বিদ্যালয়ে জয়েন করি। তারপরে হচ্ছে ২০০৬-৭ এর যে আমার শিক্ষার্থীরা ছিল, তারা আমাকে এখন পর্যন্ত কেউ ম্যাডাম বলে ডাকে না। সবাই আমাকে আম্মা বলে ডাকে। এবং আমি রংপুর উচ্চ বিদ্যালয়ে ২০০০ আমাদের ১৯১৫ সালের স্কুল এবং ২০০৫ সালে আমি জয়েন করি। ৯০ বছরে আমি ছিলাম ১ম মহিলা শিক্ষিকা। যার কারণে তারা আমাকে কখনো ম্যাডাম বলত না। আমাকে আম্মা বলত। আদৌ এখন পর্যন্ত তারা আমাকে আম্মা বলে ডাকে। এটা আমার অনেক বড় পাওয়া। আসলে এই পাওয়াটাকে আমি হ্যাঁ, শব্দে ব মানে সংজ্ঞায়িত করব আমার নিজেরও আসলে জানা নেই এই মুহূর্তে। সেটাই। অনেক বড় একটা পাওয়া। আসলেই। আ এমন কোনো ঘটনা আছে কি যা আপনাকে শিক্ষক হিসাবে ভেতর থেকে বদলে দিয়েছে? শিক্ষক হিসেবে বদলে দিয়েছে হ্যাঁ, এটাই। এই যে আমি ১ম এই যেটা বললাম যে আমি আসলে মানে ছোটবেলায় এত বেশি দুরন্ত ছিলাম, আ যেমন হচ্ছে মানে একটা মেয়ে মানুষের যে স্বভাবগুলো থাকে সেরকম কোনো স্বভাব আমার মধ্যে ছিল না। সারাক্ষণ সাইকেল চালানো, গাছে ওঠা, এটা ওটা এই যে একটা দুরন্তপনা এটা আমার অনার্স মাস্টার্স পর্যন্তও ছিল। কিন্তু শিক্ষকতা পেশায় যখন আমি আসলাম তখন আমার মনে হলো যে না আমাকে পরিবর্তন হতে হবে। কারণ আমাকে দেখে আমার শিক্ষার্থীরা শিখবে। আর তারপরেও আমার ছিল হচ্ছে বয়েজ স্কুল। তখন আমি যখন দেখলাম যে এখানে যারা আমার পুরুষ সহকর্মী এবং আমার শিক্ষার্থীরা সবাই ছিলে, তখন আমি নিজেকে আমার নিজের যে ১ম আমি যে কাজটা করলাম, সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করার ১ম ধাপটাই ছিল আমার পোশাকের পরিবর্তন। আমাকে মনে হলো যে না, এখানে আমি একজন শিক্ষক হিসেবে আসলে আমাকে ১ম এ আমার শিক্ষার্থীদের সামনে আমাকে মায়ের রূপে আসতে হবে। তখন আমি আমার পোশাকের পরিবর্তন করি এবং আজকের আমার যে আমি, এটা আসলে এই শিক্ষকতা পেশায় না আসলে হয়তোবা আমি এটা হতে পারতাম না। ওই যে কখনো, কখনো ফার্স্ট ইমপ্রেশন ইস দ্য লাস্ট ইমপ্রেশন হয়। হ্যাঁ, হ্যাঁ। তো শিক্ষক শিক্ষার্থীর মাঝে আমার মনে হয় এই জিনিসটা খুব বেশি কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার মতে একজন ভালো ছাত্র বা ছাত্রী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ যেটা, সেটা হচ্ছে একজন শিক্ষার্থীর একটা লক্ষ্য থাকতে হবে। নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী তাকে সময় মতো যে কাজগুলো তার আছে, সেই রুটিন ওয়ার্কটা তাকে প্রপারলি করতে হবে। তাহলেই দেখা যাবে যে আসলে তার যে ভালো শিক্ষার্থী হওয়া, আসলে আমরা যদি বলি যে ভালো শিক্ষার্থীর মান কোনটা? যদি আমরা নম্বরের ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে ভালো বলি, আসলে সে কিন্তু আসলে আমি এইটাকে বিশ্বাস করি না। কারণ একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হতে হবে তাকেই যে লেখাপড়ায় ভালো, আচরণে ভালো, সবকিছুতে যে ভালো সেই ভালো। মানে এটা আমার মানুষ হিসেবে সর্বোপরি ভালো, মানুষ হিসেবে মানুষ হিসেবে ভালো। আর আমি এটাতেই বিশ্বাস করি। আসলে আমার কাছে ওই আ নম্বরের মানটা আমি এটাতে একদমই বিশ্বাস করি না। যে নম্বরের মাপকাঠি কখনোই একজন শিক্ষার্থীর মানে পরিমাপযোগ্য কোনো মাপকাঠি হতে পারে না। অনেক বড় একটা মানদণ্ডে হুম। আপনি দণ্ডিত করে ফেলেছেন। আ এমন কোনো ছাত্র বা ছাত্রী আছে কি যে আপনাকে যাকে আপনি কখনো ভুলতে পারবেন না এবং কেন? এরকম অনেক আছে। যদি ২-১ টা জানতে চাই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে কখনই ভোলার মতো না যারা, সেটা হচ্ছে যে আমার একজন ছাত্র আছে। ওর বাবা পৌরবাজারে একটা মুরগির দোকান ছিল। নাম বলছি না। তো
ওর একটা জীবনে একটা অনেক বড় একটা ধাক্কাও পায় একটা সময়। ওর এমন একটা অবস্থা চলে আসে যে ও এসএসসি পরীক্ষা দিতে পারছিল না। কিন্তু ও শিক্ষার্থী হিসেবে খুবই ভালো ছিল। যদি আমরা চেষ্টা করতাম যে ওকে আরো ভালো কোনো মানে অবস্থানে নিয়ে যাওয়ার মতো তাহলে হয়তোবা নিয়ে যেতে পারতাম। কিন্তু আসলে ওই মুহূর্তে ওই অবস্থা ছিল না। কিন্তু তারপরেও আমি আমার দিক থেকে যতদূর চেষ্টা করেছি আরকি, ওকে সাহায্য করেছি এবং ওকে আমি এক ধরনের বলতে গেলে যেটাকে মুচলেখা দিতে হয়, এরকম মুচলেখা দিয়ে ওকে আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিয়েছিলাম। এ বিষয়ে আমাকে তখনকার দিনে যে ক্লাস টিচার ছিলেন মিজান স্যার উনিও সাহায্য করেছিলেন এবং বর্তমানে আমার সেই শিক্ষার্থী ঢাকা ভার্সিটি থেকে পাশ করে বের হচ্ছে। এই বাচ্চাটা আমার কাছে সবসময়ই একটা মানে মনে হয় যে হ্যাঁ, ওকে দেখে আমার মনে হয় যে আমার বাচ্চাদেরও এর মতো অনুপ্রেরণা ওরাই আমার অনুপ্রেরণা। আমার প্রত্যেকটা বাচ্চাকে আমি তো বলি যে আমার আসলে প্রত্যেকটা শিক্ষার্থী আমার একেকটা সন্তান। আমি ওদের কখনোই ভুলতে পারি না। আমি ২০০৫ থেকে ৪ থেকে শুরু করে এখন পর্যন্ত আমার যে শিক্ষার্থীরা আছে, আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থী আমার কাছে সন্তানের মতো। এবং আমি ওদের কাছে এখনো আমি মা। এই কারণেই তো এটাই। আপনি আম্মা। আসলেই আমি আম্মা। হ্যাঁ। আচ্ছা, এমন কোনো ছাত্রের গল্প বলবেন যাকে সবাই অবহেলা করেছিল কিন্তু সে পরবর্তীতে নিজেকে প্রমাণ করেছে? হ্যাঁ, এরকম আছে অনেকেই। আ মানে আমাদের হচ্ছে এটা ১৭ সালের হতে পারে। এক শিক্ষার্থী ছিল। ও মানে ও ক্লাসে খুবই দুর্বল স্বভাবের ছিল। মানে খুব একটা কথা বলত না, ইয়ে করত না। তাতে দেখা যেত যে ওকে ক্লাসে সবাই মোটামুটি আরকি ওই যে আ মানে পাগল বলে বলে। তো কিন্তু আমি আবার ওকে কেন যেন সবসময় সাপোর্ট করতাম যে, "না বাবা তুমি পারবা। কেন পারবা না? কে বলছে পারবে না? তুমি পারবা।" তো এই যে আমি ওকে বারবার বলতাম যে, "তুমি পারবা, তুমি পারবা।" ও ঠিকই দেখা গেল যে খুব বেশি না, কিন্তু এসএসসি পাস করার খুব ইচ্ছা ছিল। তারপরে একটা সময় দেখা গেল যে হ্যাঁ, সে খুবই মানে একটা বিলো পয়েন্ট পেয়ে কিন্তু সে এসএসসি পাস করে। সে কিন্তু এসএসসি পাস করে গেছে এবং বর্তমানে সে ভালো একটা চাকরি করতেছে। মানে সে বসে নাই মোট কথায় আরকি। আসলে হ্যাঁ, এরকম অনেক সময় হয়তোবা আমাদের জীবনে আসে যখন ভরসা দেওয়ার মতো একটা হাত আমাদের দরকার। যেমন হ্যাঁ, কাঁধে আসলে অনেকটা সাপোর্ট দিয়ে হাতটা হ্যাঁ, নেবে। হ্যাঁ, হ্যাঁ। আ একজন শিক্ষক কি ক্লাসের বাইরে ছাত্রের জীবনে প্রভাব ফেলতে পারে এবং কিভাবে? অবশ্যই একজন শিক্ষক শুধুমাত্র যে শ্রেণীকক্ষেই তার কাজ সীমাবদ্ধ না। আমাকে শিক্ষার্থীর একদম মনের ভিতরে আমাকে প্রবেশ করতে হবে এবং তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাকে আমার প্রভাব যেন তার ভিতরে কাজ করে। এটা আমাকে একদম মানে পুঙ্খানুপুঙ্খ খেয়াল করতে হবে যে আসলে আমি কি তার উপরে প্রভাব বিস্তার করতে পারছি কিনা? সে কি আমার কথা আমি যে কথাটা বললাম সেটি কি মানছে কিনা? এই যে আমার কথা শোনা বা আমার কথা মতো চলা এইটা অনেক বড় একটা পাওয়া এবং এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সবাই এটা পেরে ওঠে না বা সব শিক্ষকের কথা কিন্তু শিক্ষার্থীরা শোনে না। শুনবেও না। সম্প্রতি আমার স্কুলে আমি যে স্কুলে আছি, এখানে এক আ উম ছোট্ট একটা বাচ্চা কেজিতে পড়ে। আ যেমন খুশি তেমন সাজো। এখন সে আ শিক্ষক সাজবে কিন্তু কি মাফরুহা ম্যাডাম সাজবো। অন্য কোনো শিক্ষক না, সে মাফরুহা ম্যাডাম সাজবে। কিভাবে সাজবে? মাফরুহা ম্যাডামের মতো একটা বোরকা পড়তে হবে, একটা হিজাব পড়তে হবে, একটা কালো চশমা পড়তে হবে। আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে, "তুমি কেন মাফরুহা ম্যাডাম সাজতে হবে?" বলে যে, "না, আপনার মতো তো কোনো ম্যাডাম হয় না।" তো একটা ছোট্ট বাচ্চার মনে যে এই যে প্রভাবটা, তো এটা আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা শিক্ষকেরই হওয়া উচিত। প্রত্যেকটা শিক্ষকেরই এরকম মানে নিজের প্রভাবটা শিক্ষার্থীর উপরে পড় যেন পড়ে এরকম হয়েই তাকে আসলে শ্রেণীকক্ষে যাওয়া উচিত। আসলে আমরা ভালো খারাপ ২ ধরনের প্রভাবই দেখতে পাই নিজের মধ্যে। হুম, যেমন ভালোটা আমাদের মধ্যে ইফেক্ট ফেলে, খারাপটাও ফেলে। তো ইনক্লুডিং এটাই হয়তোবা হবে হুম। যে ভালো সাইডটা আমাদের ফুটিয়ে তোলা উচিত অন্তত ওই অবশ্যই, সময়টাতে। অবশ্যই। আ শিক্ষকরা যে পার্সোনাল প্রাইভেট পড়ান বা পার্সোনালি যে প্রাইভেটটা উনারা পড়িয়ে থাকেন, তো এই বিষয়ে আপনার মতামত কি? আমি এটার ঘোর বিরোধী। কারণ একজন শিক্ষক যদি শ্রেণীকক্ষে তার যে মেধা, মনন যা কিছু আছে, এটা দিয়ে যদি সে ক্লাসেই সম্পূর্ণ পড়াটাকে একদম মানে যথার্থভাবে পড়ায়, মনোযোগ দিয়ে পড়ায় এবং সে যদি তার সম্পূর্ণ এফোর্টটা সেখানে দেয়, তাহলে তাকে একজন শিক্ষার্থীকে বাড়িতে গিয়ে বা একজন প্রাইভেট টিউটরের শরণাপন্ন কখনোই হওয়ার প্রয়োজন হয় না বলে আমি বিশ্বাস করি। আমরা আবারও ফিরছি একটু শিক্ষার দিকেই। আমরা দেখতে পাই যে আমাদের দেশে বিভিন্ন সময় এমনটা হয়ে থাকে যে স্কুল বনাম স্কুল একটা কম্পিটিশন চলতে থাকে, একটা অসুস্থ প্রতিযোগিতা। এটাকে আপনি কিভাবে দেখছেন?
এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে উম মানে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এটা একটা। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দাবিয়ে দিয়ে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথা উঁচু করে দাঁড়ানোর যে একটা প্রবণতা চলে এসেছে, এতে কি হচ্ছে শিক্ষার মান কিন্তু আসলে যেটাকে আমরা বলি যে সঠিক অর্থে যেটা মূল্যায়ন করে সেটা কিন্তু আসলে ওই মূল্যটা পাচ্ছে না। কারণ হচ্ছে যে আমি যখন প্রতিযোগিতায় যাচ্ছি, আমি প্রতিযোগিতায় যখন ভালো করতে যাইবো, তখন বলি ভালো করতে চাইলে কিন্তু আমি কখনোই সৎ পথে সেই কাজটা করতে পারছি না। আমাকে কোথাও না কোথাও একটা অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে। আমরা দেখি যে আমাদের দেশে যে বর্তমানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি যে ১০০ ভাগ শিক্ষার্থী এ প্লাস পাচ্ছে। কিন্তু ১০০ ভাগ শিক্ষার্থী কি এ প্লাস পাওয়ার মতো যোগ্য? কিন্তু এটা খতিয়ে কিংবা দেখার এ মতো প্লাসই কি সব? এ প্লাসই কি সব? আমি এর আগেও বলেছি যে আসলে এ প্লাস কখনো বা নম্বর একটা শিক্ষার্থীর বিষয়ের নম্বর কখনোই একজন শিক্ষার্থীর শিক্ষার পরিমাপের যোগ্যতা মাপকাঠি হতে পারে না। কখনোই না। সেক্ষেত্রে যদি আমি মনে করি যে এ প্লাসই হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনের সবকিছু না, এটা কখনোই না। এ প্লাস না পেলেই জীবন শেষ। এটাই যেমন আমাদের বর্তমান অভিভাবকদের মধ্যেও একটা প্রবণতা চলে এসছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও একই। যে কে কতটা এ প্লাস পাচ্ছে। এ প্লাস সবাই পাচ্ছে। আমাদের যদি আমরা দেখি যে বড়, বড় শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসিতে ১০০ ভাগ এ প্লাস। তারা কি করছে? যখন এইচএসসিতে ভর্তি নিচ্ছে ১০০ ভাগ এ প্লাস। কিন্তু এই শিক্ষার্থীগুলোই আবার যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তখন আবার এই ১০০ ভাগ নেমে যাচ্ছে ৬০, ৬৫, ৬২, ৬৩ তে। কেন? তাহলে তাদের যে সঠিক যে মানে মূল্যায়নটা, সেটা যদি এসএসসিতে হতো, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। তাই এই নোংরা প্রতিযোগিতায় না গিয়ে যেটা সত্যিকারের শিক্ষা, সেই শিক্ষাটায় আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার যে প্রক্রিয়াটা, এটা আমাদের করতে হবে এবং এই প্রতিযোগিতা, নোংরা প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার মনে হয় এদের এই অসুস্থ প্রতিযোগিতায় আমাদের আসল শিক্ষার মানদণ্ডটাকে কলুষিত করছে। অবশ্যই। আ আপনিও তো একজন মা। তো সেই জায়গা থেকে একজন অভিভাবকের একটা শিক্ষার্থীর প্রতি বা একটা সন্তানের প্রতি চাহিদা কি হওয়া উচিত? বা দেখা যায় না এরকম যে একটা শিক্ষার্থী স্কুল থেকে আসলো তার পরবর্তীতে সে কতটুকু রেস্টের জন্য সময় পেল বা কতটুকু সে খেলাধুলার সময় পেল তার আগেও আমি ফিক্স করে ফেলছি আমার সন্তানটা এখন কোন একাডেমিতে যাবে কিংবা কোন প্রাইভেটে যাবে। তো এই জায়গাটা থেকে মায়েদের জন্য কোনো কথা বা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে শিক্ষক হওয়ার আগে আমি একজন মা। আর আমাদের বর্তমান সমাজের বাবাদের থেকে মায়েরা আমি মনে করি যে বেশিরভাগ মাই হচ্ছে মানসিক বিকারগ্রস্ত। কেন? কারণ তারা তাদের সন্তানের মানে পড়ার রুটিনটা ঠিক রাখেন। কিন্তু কোথাও তাদের এতটুকু গ্যাপ থাকে না যে তার সন্তানটার যে একটা মানসিক স্বস্তির প্রয়োজন, তার যে একটা খেলাধুলার প্রয়োজন, তার যে একটা মেন্টাল রিক্রিয়েশন প্রয়োজন, এটা তারা একবারও ভেবে দেখে না। আমরা এখন বর্তমান সমাজে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী স্কুল থেকে আসলো, আসার আগেই তার বাসায় যে শিক্ষক আছে সে এসে বসে আছে। তাহলে একটা বাচ্চা ৬-৭ ঘন্টা স্কুলে থাকলো। থাকার পরে এসে আবার তার গৃহশিক্ষক বাড়িতে বসেই আছে। আবার একজন চলে যাবে তারপরে আবার কোচিং এ যাওয়ার জন্য রেডি। এই বাচ্চাটা বা এই শিক্ষার্থীটা কখনোই একজন ভালো মানসিকতার মানুষ হয়ে কখনোই উঠতে পারবে না। আর আমি একজন মা হিসেবে মনে করি যে ১ম এ আমার সন্তানের মানসিক যে বেড়ে ওঠাটা এটা প্রয়োজন, শারীরিক বৃদ্ধিটা প্রয়োজন। আর ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে কেন? আমি এটাতে বিশ্বাস করি না। ডাক্তার কেন হতে হবে? ডাক্তার ছাড়া কি আর কোনো পেশা নাই? ইঞ্জিনিয়ার কেন হতেই হবে? এটা ছাড়া কি আর কোনো পেশা নাই? একজন খেলোয়াড় কেন হবে না? আমার ছেলে অবশ্যই। কেন একজন খেলোয়াড় হবে না? আমার ছেলে কেন একজন ভালো মানুষ হবে না? আমার ছেলে কেন একটা প্রাইভেট জব করবে না? আমি কেন এটা ভাবি না? কেন আমি আমার বাচ্চাকে এই যে কোচিং এর একটা চাপ দিয়ে, কোচিং এর প্রাইভেটের চাপ দিয়ে, এত, এত পড়ার চাপ দিয়ে আমার বাচ্চাটার মানসিকতাটা কোথায় চলে যাচ্ছে আমি তো একবারও খেয়াল করে দেখি না। আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম যে হজম হোক চাই না হোক নাই। বাচ্চাকে খাওয়াতেই হবে, বাচ্চা চাপ সহ্য করতে পারুক চাই না পারুক, তাকে পড়তেই হবে।
এই একটা বিষয় আরো একটা আমরা দেখি যে আমাদের স্কুলে বা বিভিন্ন সময় আমরা দেখে আসি যে একজন শিক্ষার্থী হয়তো সায়েন্স নিয়ে বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার মতো যোগ্যতা রাখে না। কিন্তু তাকে পরিবার থেকে চাপ দেয়া হচ্ছে তোমাকে সায়েন্স নিয়ে পড়তেই হবে। কিন্তু ওই বাচ্চাটা কিন্তু কখনোই চাচ্ছে না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। কিন্তু বাবা-মা তাকে জোর করে চাপায় দিচ্ছে। এই চাপায় দেওয়া কোনো জিনিস কখনোই কিন্তু সফলতা বয়ে আনতে শান্তি পারে না। বয়ে আনে না। না, কখনোই সফলতা বয়ে আনে না। আর ওই শিক্ষার্থী যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে, মানুষের প্রবণতাটাই হচ্ছে এমন যে যেখানে চাপ বেশি, সেখানে অনিচ্ছা বেশি। আর যেখানে নিষেধ বেশি, সেখানেই আগ্রহ বেশি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্মগত একটা প্রবণতা। তো এইজন্য দেখা যায় যে এই ধরনের শিক্ষার্থীরা কি করে? যে আমাকে জোর করে সায়েন্স পড়াচ্ছে, আচ্ছা ঠিক আছে পড়তে বলছে পড়লাম। তারপরে কি হবে দেখা কিন্তু যাবে। দিন শেষে আসলে দিন শেষে ফলাফলটা আসলে কোথায় ফলাফলটা গড়াচ্ছে? কোথায় দাঁড়াচ্ছে এটা ভাবে না। খেয়াল সেজন্য আসলে এই মানসিকতা থেকে আমাদের মায়েদের প্রথমত বের হয়ে আসা উচিত। আমি দেখি যে একটা বাচ্চা এসএসসি পাস করেইনি, তাকে ইন্টারমিডিয়েট এর একটা কোচিং এ ভর্তি করে দেয়া হচ্ছে। ইন্টারমিডিয়েট এর রেজাল্ট হয়ইনি, মেডিকেল বুয়েটের কোচিং এ তারা ভর্তি করে দিয়েছে। কি আসল একটা নোংরা প্রতিযোগিতা একটা। এটা খুবই খারাপ একদম। এটা আসলে এই প্রবণতা থেকে সকল অভিভাবককে বের হয়ে আসা উচিত। কর্মজীবন এবং সংসার দুটো একসাথে সামলানোটা কি খুব সহজ? আমার তো মনে হয় না। তো এটা কিভাবে সামলাচ্ছেন ম্যাম এতটা সহজভাবে? এটা তখনই সহজ যদি আমার জীবনসঙ্গী যদি আমাকে সম্পূর্ণরূপে সহায়তা করে তাহলেই সম্ভব। আসলে এখানে একজন কর্মজীবী নারীর জন্য তার একটা সাপোর্টিভ ফ্যামিলি লাগবে। তারপর হচ্ছে তার জীবনসঙ্গী। আমি এদিক দিয়ে বলতে গেলে একদম মানে সৌভাগ্যবান যে আমি এরকম একটা পরিবারও পেয়েছি এবং এরকম একজন জীবনসঙ্গীও পেয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই মানুষটার জন্যই আজকে আমি আমার বর্তমান যে বয়স ৪৭ বছর। আচ্ছা। এই বয়সে এসেও আমি স্কুটি চালাতে পারি। স্কুটি সে নিজেই কিনে দিয়েছে এবং আমি স্কুটিতে করেই স্কুলে যাওয়া আসা করি এবং আমাকে মোটরসাইকেল চালানো শেখার যে শিক্ষক সেই। বাহ! হ্যাঁ, তার কাছ থেকেই আমার মোটরসাইকেল চালানো শেখা এবং পরবর্তীতে স্কুটি আমার বড় ছেলের কাছে শেখা। এগুলো সবকিছু মিলে আসলে আমার পরিবার আমাকে যে পরিমাণ সাপোর্ট দেয়, এটা যদি না হতো তাহলে আমি হয়তোবা এই পর্যন্ত আসতে পারতাম না। আমার কাজের প্রয়োজনে যদি আমাকে রাত-বিরাতে যদি বাহিরেও থাকতে হয়, এটাও একটা অনেক বড় একটা সাপোর্ট আমার জন্য। হ্যাঁ, আমি আমার কাজের জন্য রাতে থাকতেই পারি বাহিরে। কিন্তু অনেক পরিবারই এটাকে সহজভাবে মেনে নেয় না। কিন্তু আমি এই সাপোর্টটা আমার পরিবার থেকে পাই। সেটা আমার শ্বশুর-শাশুড়ি থেকে বা আমার যে সন্তান যারা আছে তারা এবং আমার স্বামী, সবাই আমাকে এদিক দিয়ে যথেষ্ট সহায়তা করে বিধায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। কর্মজীবনে আপনি অনেক কিছু করছেন যা আমরা দেখছি। তো এটার সাথে, সাথে সংসারের তো কাজ একটা সংসারে কম থাকে না। সংসার সামলানো, বাচ্চা সামলানো। হুম। তো এখানে কাজ এত কিছু মেইনটেইন কিভাবে করছেন? একা হাতে করতে হয় না আমরা সাপোর্ট হিসাবে আপনার হ্যাঁ, আমার সাপোর্ট হিসেবে আমার সন্তানরা আছে। তারপরে আমার স্বামী যার কথা বললাম। আ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সেও চাকরি করে। কিন্তু একটা রুটিন আছে আমাদের। সেটা হচ্ছে যে প্রতিদিন রাতের থালা-বাসনটা সেই পরিষ্কার করে। এটা একটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। এটা সে ইচ্ছে করেই করে। হয়তো আমাকে হালকা করার জন্য। তো এইটা আসলে অনেক বড় একটা সাপোর্ট আমার জন্য। আর আমার ছেলেরা যথেষ্ট সহায়তা করে আমাকে কাজে। আমার ছেলেরা যেমন হচ্ছে ২ ছেলে আমার। তো ২ ছেলেই মোটামুটি যেটা একটা মানুষের জন্য রান্না করে খাওয়ার জন্য যতটুকু দরকার, যেমন একটা ভাত রান্না করা, তারপর একটা খিচুড়ি রান্না করা, ডিম ভাজি করা, নুডলস তৈরি করা, চা করা, কফি করা এগুলো মোটামুটি আমার ছেলেরা শিখে গেছে। আমার বড় ছেলে এবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি যুদ্ধে লিপ্ত এবং আমার ২য় ছেলে হচ্ছে ক্লাস 10 এ এবার। তো তারাও যথেষ্ট আরকি এগুলো আসলে তাদের বাবা এবং আমার শ্বশুর, আমরা তাদের দাদার কাছ থেকে শেখা। কারণ আমার শাশুড়ি একজন কর্মজীবী নারী ছিলেন। তো আমার পরিবারে আসলে এই সাপোর্টটা না পেলে হয়তোবা আমি এ পর্যন্ত বংশ আসতে পারতাম না। পরম্পরায় হয়তোবা তারাও এই হ্যাঁ, জিনিসটা অর্জন করেছে। সেটাই। আ বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন গবেষণায় আমরা এমনও দেখতে পাই যে প্রায় 60% নারীরা পিছিয়ে থাকে এই সাপোর্ট সিস্টেমটার অভাবে। তো সেই নারীদের জন্য কিংবা সেই পুরুষতান্ত্রিক যে একটা মনোভাব, তাদের জন্য কিছু বলবেন? অবশ্যই বলব। কারণ আমাদের পুরুষ সমাজের মধ্যে যে মানসিকতাটা কাজ করে সেটা হচ্ছে যে আ মানে একটু অন্যভাবে যদি বলি যে আমি একজনের নাচ দেখে তাকে পছন্দ করলাম। তার নাচ আমার খুব ভালো লাগে। তার গান দেখে পছন্দ করলাম। তার গান আমার খুবই পছন্দ। কিন্তু যখন আমি তাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে তোমার আর নাচা হবে না। কারণ তুমি আমার জন্যে নাচবে। তোমার গান আমার ভালো লাগে। তুমি আমার জন্যে গাইবে। তাহলে কিন্তু ওই যাকে পছন্দ করে অর্থাৎ যার যে প্রতিভার কারণে সে পছন্দ করে বিয়ে করল, সেটা কিন্তু
সম্পূর্ণ সে কিন্তু মাটিচাপা দিয়ে দিল। তাহলে কি হলো? ঠিক সেরকম কিন্তু দেখা যায় যে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই একজন নারীকে চাকরি ক্ষেত্রে পাঠানো এবং তাকে অন্যভাবে সাহায্য সহযোগিতা না করা ওই একই কথা। সেজন্য আমার মনে হয় যে আমাদের পুরুষ সমাজের যারা আছি আমরা, আমাদের আসলে একটু মানসিকতার পরিবর্তন প্রয়োজন এবং তাদের চিন্তা চেতনা থেকে মানে গতানুগতিক যে চিন্তা চেতনা, মেয়ে মানেই সংসারের কাজ, একজন নারী মানেই সবকিছু সন্তান লালন-পালন, এই অবস্থা থেকে তাদের বের হয়ে আসতে হবে। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তাদেরকে ভাবতে হবে যে সে আমার সহযোগী। তাকে সহযোগিতা করতে হবে এবং তার সহযোগিতা পেলেই কিন্তু তার যে সহযোগী আছে অর্থাৎ তার যে স্ত্রী আছে, সে কিন্তু তার কর্মক্ষেত্রে ভালো থাকতে পারবে। সে তার কর্মক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে। তার অবস্থানটা ভালো থাকবে, শারীরিক, মানসিক সব দিক দিয়ে সে ভালো থাকবে। সত যদি পুরুষ সমাজ একটু ভালো আমাদেরকে সাপোর্ট সর্বোপরি দেয়। আমার এটা মনে হয় যে একটা লাইফে পার্টনার কেন দরকার? আমাদের কোনো একটা কিছু করতে চাচ্ছি আমরা বা কোনো কিছু অবশ্যই। একটা করব। আমার জীবনে আমি একটা সাপোর্ট সিস্টেম হিসাবে নিয়ে আসছি বা আমি যে কাজটা করতে ভালোবাসি, হুম, আমাকে সেটাতে এগিয়ে যেতে সাহায্য করবে, আমাকে ডমিনেট করবে না। অবশ্যই। তো এই জিনিসটা সবার মধ্যেই কাজ করুক, অব এই আশাই ব্যক্ত করছি। আজকের শিক্ষা ব্যবস্থায় আপনি কোন পরিবর্তনটা সবচেয়ে জরুরি মনে করেন? পরীক্ষা পদ্ধতি। যেমন বা কিরকম পরিবর্তনটা? আমি যেটা মনে করি যে পরীক্ষা পদ্ধতিটা আমার কাছে মনে হয় এটা একটা মানে খুবই গতানুগতিক একটা সিস্টেম। কিছুদিন আগে আমাদের একটা নতুন কারিকুলামের একটা আ চালু হওয়ার একটা কথা ছিল। সেখানে যে আ মূল্যায়ন পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর শুধুমাত্র যে তার লেখা বা পড়ার যে যোগ্যতাটা এটা না, এটা বাদ দিয়ে তার মানবিক গুণাবলীর পরিমাপেরও একটা সুযোগ ছিল। যেটা আমরা হয়তোবা আমাদের বিভিন্ন সমস্যার কারণে এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। কিন্তু আসলে ওইটা করলে আমার মনে হয় যে আমরা যোগ্য মানুষ পেতাম। যোগ্য একজন রাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য শিক্ষার্থী পেতাম। আমার কাছে এটাই মনে হয়। কারণ আসলে আমাদের পরীক্ষা পদ্ধতিগুলো হচ্ছে এমন যে গতানুগতিক একটা ধারা। সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। বাধ্য আমি লিখতে। মুখস্থ করছি, মুখস্থ করে লিখছি। এই সৃজনশীলতার মধ্যে আসলে কিন্তু সত্যিকার অর্থে কোনো সৃজনশীলতা নাই। যেটা আসলে যে নতুন কারিকুলামে যা ছিল। নতুন কারিকুলামের যে বিষয়গুলো ছিল আসলে এটা অন্যরকম একটা বিষয় ছিল। এটা অনেকেই অন্যভাবে দেখেছে। যেমন অনেকে বলেছে সবাই শুধু ওই ভর্তা, ভাজি, ভাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এটার বাহিরেও কিন্তু অনেক কিছু ছিল এই কারিকুলামটায়। আচ্ছা, আচ্ছা। আমরা তো আসলে ওই যে সামনাসামনি যা দেখি তাই নিয়েই কথা হুম। বলা পছন্দ করি। ভিতরে কি আছে বা ভেতরেরটা আসলে দেখার ট্রাই করি না। তো আপনার কাছে কি মনে হয় শিক্ষক হিসেবে একজন শিক্ষক কিছু নির্দিষ্ট জায়গায় চাইলে কি পরিবর্তন আনতে পারে? শিক্ষকরা পরিবর্তন আনতে পারে যদি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তাকে সাপোর্ট দেয়। এটা একটা অনেক বড় ব্যাপার। কারণ একজন শিক্ষক তো আসলেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই তার কর্মপরিধি বলেও বা আর যাই বলেন না কেন সবকিছু কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। একজন শিক্ষক চাইলেই সমাজে পরিবর্তন করতে পারবে না। একজন শিক্ষক চাইলে রাষ্ট্রের পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, কখন পারবে? যদি রাষ্ট্র বা সমাজ তাকে সেভাবে সাপোর্ট দেয় সেই তাহলেই সুযোগটা তৈরি সম্ভব। করে সেই দেয়। সুযোগটা তৈরি করে দেয়। কিন্তু আসলে আমাদের যতই আমরা বলি না কেন যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, সেটা কিন্তু আসলে ওই পুস্তকেই সীমাবদ্ধ। ওই পুঁথির মধ্যেই কিন্তু পুঁথিগত শিক্ষক কিন্তু বিদ্যা। সুযোগটা পাচ্ছে না। এই সুযোগটা তাদেরকে দেয়া হচ্ছে না। আ বইয়ের বাইরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি? আপনার কি মনে হয়? মানবিক গুণাবলীর যে শিক্ষা। একজন মানুষকে বইয়ের বাইরে যে শিক্ষাটা তাকে গ্রহণ করতে হবে, একজন মানুষকে মানুষ হিসেবে ভাবতে হবে, একজন মানুষের পাশে আমি কিভাবে দাঁড়াবো সেই চিন্তা আমাকে করতে হবে। অর্থাৎ পুঁথিগত বিদ্যা না। বাস্তব জীবনের অভিজ্ঞতার যে শিক্ষাটা এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষা। অর্থাৎ যেটাকে বলা হয় স্বশিক্ষা। স্বশিক্ষায় যে ব্যক্তি শিক্ষিত হবে, সেই হবে সুশিক্ষিত। এটা আমরা মোতাহার হোসেন চৌধুরীর একটা যে উক্তিটা। উক্তিটা আছে এটা আমরা সবাই জানি এবং আমার মনে হয় যে এটাই ঠিক। আসলেই তাই। হুম। আ শিক্ষকতার পাশাপাশি আপনাকে আমরা দেখি স্কুলের রেড ক্রিসেন্ট, খেলাধুলা ইত্যাদিতে সক্রিয় থাকতে। তো এই বিষয়গুলোতে আপনি কেন এত ফোকাস হন বা এত কেন ফোকাস দেন? আমার কাছে মনে হয় যে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস যেগুলো আছে এইটা যেমন হচ্ছে পুঁথিগত বিদ্যার বাইরে একজন শিক্ষার্থীর শরীর গঠন, মানবিক গঠন সবকিছুতেই সহায়তা করতে পারে শুধুমাত্র এই এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস। যেমন স্কাউট অনেক কিছু শেখায়। একজন শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তুলতে একজন স্কাউট হওয়া তার জন্য খুব জরুরি। তারপরে গার্ল গাইড, তারপরে হচ্ছে খেলাধুলার তো বিকল্প নাই।
শরীর গঠনের ক্ষেত্রে বা একজন মানে যেটাকে আমরা বলি যে বর্তমান সামাজিক অবস্থা আমরা যদি দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থী আসলে মনে হচ্ছে খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে। এগুলো থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস থেকে বিমুখ হয়ে যায়। স্কুলটা পেয়ে উঠছে না। কিন্তু যদি স্কুলের এই বিষয়গুলো যদি আমরা একটু মানে এটা আরেকটু বাড়াই, তাহলে আসলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং আমার মনে হয় যে এটাই আসলে সহজ উপায় বা সহজ পথ। তাই আমার আসলে এই বিষয়গুলো বেশি ভালো লাগে। আপনার চোখে সফল জীবন বলতে কি বোঝায়? সফল জীবন মানেই হচ্ছে সেই জীবন যে জীবনে আমার অর্থবিত্তের প্রয়োজন নাই, আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আমাকে মানুষ মনে রাখবে। আমি মৃত্যুর পরেও আমার নামটা পৃথিবীতে বেঁচে থাকবে। এটাই আমার কাছে সফলতা। এটাই হয়তোবা জীবনের সার্থকতা হ্যাঁ, একটা এটাই জীবনের সার্থকতা। পাওয়া। হ্যাঁ, আসলেই। আ আমরা এক লাইনে কিছু উত্তর নেব এ পর্যায়ে। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা? আমি মানুষ, মেয়ে মানুষ না। ব্যর্থতা আপনাকে কে শিখিয়েছে? আমার মনোবলকে আরো দৃঢ় করতে মানে দৃঢ় করতে সহায়তা করেছে। শিক্ষক হওয়ার সবথেকে সুন্দর দিক? ভালো মানুষ তৈরি করার পথ তৈরি করা। আজকে স্টুডেন্টদের জন্য এক লাইনের মেসেজ। ভালো মনের, সাদা মনের মানুষ হও। দর্শক, আমরা সময় স্বল্পতার মাঝেও পেয়েছিলাম একজন চমৎকার মানুষকে, যে আমাদের শিখিয়ে গেলেন কিংবা দেখিয়ে গেলেন জীবনের স্বাদ আসলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, আ জীবনের মাঝেই খুঁজে নিতে হয়। ধন্যবাদ জানাচ্ছি আবারও ম্যামকে এই সময় স্বল্পতার মধ্যেও আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। সেই সাথে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।